সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি যৌক্তিক, তবে সিদ্ধান্ত নেবে কমিটি। আন্দোলনকারীদের প্রতিনিধির সাথে আহ্বায়কের বৈঠক। গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানায় ছুটি, আশুলিয়ায় আজও বিক্ষোভ, অস্থিরতায় প্রতিযোগী দেশের ইন্ধনের অভিযোগ বিশ্লেষকদের। শেখ হাসিনার সহচররা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, অভিযোগ বিএনপি নেতাদের। গণবিপ্লবের হত্যাকারীদের বিচার করতে হবে, মন্তব্য বদিউল আলম মজুমদারের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের ভারতে পালিয়ে যাওয়ার তথ্য নেই র্যাবের কাছে। সাগররুনি হত্যা মামলা তদন্তে র্যাব ব্যর্থ কিনা প্রশ্ন এড়িয়ে গেলেন সংস্থাটির মুখপাত্র। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়স সীমা নির্ধারণে গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মুইত চৌধুরী বলেছেন, চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো বা ৩৫ করার দাবি যৌক্তিক, তবে কত বছর বাড়ানো হবে সে সিদ্ধান্ত নেবে কমিটি। সচিবালয়ে এই লক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা মুইত চৌধুরী এবং সদস্য সচিব জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমানের সাথে বৈঠকে বসে চাকরিতে প্রবেশের বয়স ন্যূনতম ৩৫ করার দাবিতে গঠিত কমিটির বৈঠক শেষে কমিটির সমন্বয়ক রাসেল আল মাহমুদ জানান, চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ ও শর্ত সাপেক্ষে কিছু ক্ষেত্রে উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে। দাবির যৌক্তিকতা আলোচনায় তুলে ধরা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে একটি প্রতিবেদন দেবেন বলে জানিয়েছেন। বৈষম্যহীন দেশ গড়তে বাস্তবসম্মত সমাধান আসবে। রাসেল মাহমুদ আরও বলেন, এমন প্রতিবেদন দিতে হবে যাতে মাঠে আন্দোলন না থাকে। চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মুইত চৌধুরী জানান, বিশ্বের অনেক উন্নত দেশে চাকরিতে প্রবেশের কোনো বয়সসীমা নেই। সেশন জজ সহ নানা কারণে শিক্ষার্থীদের দাবি সঠিক আছে বলেই মনে করেন তিনি। আমাদের যে দাবি যৌক্তিক, এই যৌক্তিকতার পক্ষে প্রত্যেকজন স্যার আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক। এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী ৭ কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন। বেতন সহ বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকদের করা আন্দোলন প্রত্যাহার করেছে গাজীপুর এবং আশুলিয়ার আন্দোলনকারীরা। দুপুর ১২টার পরে এই আন্দোলন প্রত্যাহার করেন তারা। এর আগে সকাল ৮টা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়ে মহাসড়ক চলাচলকারীরা। পরে সেনাবাহিনীর সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়। গত আগস্ট মাসের বেতন ১২ সেপ্টেম্বরে পরিশোধ করার কথা থাকলেও দফায় দফায় তারিখ নির্ধারণ করে কারখানা কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন পোশাক কারখানার শ্রমিকরা। তৈরি পোশাক খাতে দীর্ঘমেয়াদে অস্থিরতা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার বার্তাই দিচ্ছে ক্রেতাদের কাছে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। তবে সংকট নিরসনে বল প্রয়োগের চেয়ে মালিক শ্রমিকের নিবিড় সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করেন তারা। যদিও তৈরি পোশাক মালিকরা বলছেন, অস্থিরতার সাথে প্রতিযোগী দেশের চক্রান্ত কাজ করছে। এটি বুঝতে দেরি হলে তৈরি পোশাক খাতের বড় ক্ষতি হয়ে যাবে। গোলাম মাইনুল হাসানের রিপোর্ট। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওই মাস থেকে তৈরি পোশাক খাতে অস্থিরতা দেখা দেয়। মালিক শ্রমিক আইন শৃঙ্খলা বাহিনীর দফায় দফায় বৈঠকেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সাভার আসলে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বর সচিবালয়ে শ্রমিক পক্ষ মালিক পক্ষ যৌথ বিবৃতি দেয়। ১৮ দফা দাবি পূরণে শ্রমিক মালিক ঐকমত্যে পৌঁছায় সংকট কেটে যাবে মনে করা হলেও বাস্তবে তা হয়নি। সোমবার আসলে শ্রমিক ও যৌথ বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ এক শ্রমিক নিহত হন। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা যৌথ বাহিনীর অন্তত ৫টি গাড়ি ভাঙচুর করেন। যতই দাবি দেওয়া মানা হোক না কেন, আন্দোলন থামবে না। কারণ এই আন্দোলনটা দাবি নিয়ে আন্দোলন নয়, এই আন্দোলনটা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটাকে অস্থিতিশীল রাখার জন্য আন্দোলন। এবং এর পিছনে ইন্ধনদাতা যে রয়েছে এবং এরা যে পরিকল্পিতভাবে করছে, এটাই প্রমাণিত হয় যে এই সেক্টরটাকে অশান্ত রাখার জন্যই এটা করা হয়। এই যে গতকালকে যেটা হলো, ওই পাশের ফ্যাক্টরি থেকে গিয়ে আর অন্য ফ্যাক্টরিতে আক্রমণ করা হলো, সেই ফ্যাক্টরির শ্রমিকরা মারামারিতে লিপ্ত হলো। তো এর জন্য দায়ী কে, কারা, তাদেরকে আইডেন্টিফাই করা উচিত।
18টি দফার ভিতরে ইমিডিয়েট যেগুলো করণীয় ছিল সেগুলো পূর্ণ করণীয় হয়েছে সব কারখানায়, এটির একটি ঘোষণা আসা দরকার এবং কোন কোন কারখানা করেনি এবং তাদেরকে চিহ্নিত করে ওই কারখানাগুলো যাতে দ্রুততম সময় করে সেটি নিশ্চিত করা। শ্রমিক নেতা, স্থানীয় জনপ্রতিনিধি বা যারা রয়েছেন তারা, রাজনৈতিকভাবে প্রভাবান্বিত তারা এবং নিজেরা নিয়ে আলোচনা করে তারা স্থানীয় পর্যায়ে গ্রুপ ফর্ম করে এই ধরনের বিষয়গুলো নিয়মিত তদারক করতে পারেন এবং তার ভিত্তিতে কারখানাগুলোর ভিতরে এক ধরনের বার্তা দিতে পারেন যে কেউ যাতে এখান থেকে কোনোভাবে আনওয়ান্টেড কোনো কিছু করার সুযোগ না নেয়। পোশাক খাতে চলমান অস্থিরতা বায়ারদের কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে বলছেন বিশ্লেষকরা। সরকার পরিবর্তনের পরে নতুন সরকার এসে তাদের যে কন্ট্রোল আসাটা যে এখনো হয়নি এবং সেখানে যে দুর্বলতা রয়ে গিয়েছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে বাইরের ব্র্যান্ড বায়ারদেরকে আমাদের দেশে ইমিডিয়েট অর্ডার না দেওয়াতে উৎসাহিত করছে, কেননা এই অর্ডারগুলো ক্রিসমাস আসছে বা এই অর্ডারগুলো তাকে ইমিডিয়েটলি দিতে হবে। সুতরাং তাকে এই অর্ডারগুলো অন্তত সে অন্য জায়গায় সে হয়তো কিছু কিছু শিফট করেও দিচ্ছে, কেননা তার উপায় নেই যেহেতু এগুলোর ঠিকমতো যদি সে শিপমেন্ট না পায়। বাংলাদেশ যে স্থিতিশীল না এটা প্রমাণ করানোর জন্যই কোন দেশ এই কাজটা করাচ্ছে এবং তাদের টার্গেটই হচ্ছে এই বায়ারদেরকে বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমাদের বুঝতে দেরি হয় তাহলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত আমরা, আমাদের ইন্ডাস্ট্রি হবে, দেশ হবে, শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে। দেশের অর্থনৈতিক স্বার্থে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অস্থিরতা নিরসনের উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতাদের অভিযোগ, শেখ হাসিনার সহচররা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তারা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে। আওয়ামী লীগের লোকেরা পোশাক শিল্পে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির ত্রাণ কমিটির ব্রিফিংটি হয় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন অভিযোগ করেন, তিস্তার গজলডোবায় বাঁধ খুলে দেয়ায় উত্তরের কয়েক জেলা প্লাবিত হয়েছে। সেখানকার 5 জেলার বন্যার্তদের খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেছে বিএনপি। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সবাইকে ধরে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান ডক্টর জাহিদ। দ্রুত সময়ের মধ্যে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে নির্বাচনের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি। ব্যবসা বলেন, ব্যাংকিং সেক্টর বলেন, সর্বত্রই, এবং তাদের একটি মাত্র টার্গেট আজকে যত জায়গায় যত বিশৃঙ্খলা, ফ্যাক্টরিতে ভাঙচুর। কারণ ভাঙচুরের কারণ কি খোঁজ নিয়ে যেয়ে দেখবেন ওই ফ্যাক্টরির শ্রমিকই না। আজকে হিল ট্রেক্সে হচ্ছেটা কি? হিল ট্রেক্সে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা। অর্থাৎ সর্বত্রই সেই রেখে যাওয়া স্বৈরাচারের দোসর যারা ছিলেন তারা এখন ভাবছে কবে তারা ঢুকবে, বিভিন্ন টুক করে ঢুকে পড়বেন, টুক করে ফেলে দিবেন, এই সমস্ত কথা বলে না। এখন আমরাও বসে আছি, দেশের মানুষ বসে আছে, টুক করে চলে আসুন, তখন দেখা যাবে আপনার ঝুপ করে কি হয়ে যায়। এদিকে আওয়ামী লীগের পলাতকদের গ্রেফতার ও বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, শেখ হাসিনার অনুগতরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহায়তা করবে বলে জানান তিনি। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে সেই মুর্শিদির প্রেতাত্মারা এখনো কোনাবাড়ি, এখনো গাজীপুরে অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে গার্মেন্ট সেক্টরে। এটা শুধু আপনাকে নয়, আপনার সরকারকে আজকে বাংলাদেশে মানুষের কাছে অপমান করার যে প্রয়াস নিচ্ছে, এদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বলে জনগণ মনে করে। তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা কেন প্রত্যাহার করা হচ্ছে না, এমন প্রশ্ন করেন বিএনপি নেতারা। তারা বলেন, শেখ হাসিনার উচিত সব হত্যা অপকর্মের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। গণবিপ্লবের সুফল ঘরে তুলতে না পারলে তা দেশের জন্য চরম বিপর্যয় ডেকে আনবে বলে মনে করেন নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংস্কার কমিশনের সুপারিশের পর দলগুলোর সঙ্গে বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে অন্তর্বর্তী সরকার। জাতীয় প্রেস ক্লাবের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সুজন সম্পাদক দাবি করেন,
তিনি কখনোই বলেননি আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে জনগণ এবারও সুফল থেকে বঞ্চিত হবে। বদিউল আলম মজুমদার আরো বলেন, দেশের মানুষ চায় গণবিপ্লবের হত্যাকারীদের বিচার, পাশাপাশি রাষ্ট্র মেরামত। রাজনৈতিক দলগুলো এটা উপলব্ধি না করলে দেশের মানুষের জন্য তা হবে ট্র্যাজেডি। ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার বিষয়টি অস্বীকার করে র্যাবের দাবি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এদিকে সাগররণী হত্যা মামলা তদন্তে র্যাব ব্যর্থ কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান সংস্থাটির মুখপাত্র। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে র্যাবের কাছে কোনো তথ্য নেই। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত হন ১৫৮১ জন, আহত হয়েছে কয়েক হাজার। এই ঘটনায় সারা দেশে হয়েছে কয়েকশো মামলা। বুধবার কারণবাজারে সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র জানান, যারা হেলমেট পরা অবস্থায় হামলায় অংশ নিয়েছিল তাদেরকেও ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে। আমরা হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি। ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী আপনি যদি ভিডিও ফুটেজ বা কোথাও দেখবেন যে আমাদের কিন্তু র্যাবের উপরে বা র্যাবের পক্ষ থেকে এরকম কিন্তু কোনো অভিযোগ আমরা কোথাও কিন্তু দেখতে পাই নাই। আপনার মতো আমি এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি, আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। আপনি যেভাবে জানতে পেরেছেন আমিও ঠিক সেভাবে জেনেছি। তিনি আরও জানান, সাগররণী মামলাটি গতিশীল করার জন্য গঠিত টাস্ক ফোর্সকে সহায়তা করবে র্যাব। তবে মামলা তদন্তে নিজেদের ব্যর্থতার দায় নিতে নারাজ সংস্থাটি। তদন্ত করার জন্য আরও এক্সপার্টদের সমন্বয়ে একটা টিম গঠন করা হয়েছে। সেখানে যদি র্যাবের দরকার হয় র্যাব সেখানে সহায়তা করবে এবং সেই টিমটাকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময় পরেই সরকার যে সকল যে সময়সীমা বেঁধে দিয়েছে তার মধ্যেই আমরা কাজ করব। পূজাকে কেন্দ্র করে যেন কোনো নাশকতা না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে র্যাব বলছে, প্রতিমা বিসর্জনের দিন নিরাপত্তা আরও জোরদার করা হবে। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। খাগড়াছড়িতে পাহাড়ি শিক্ষার্থীদের গণপিটুনিতে শিক্ষক নিহত ও সংঘটিত সহিংস ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনায় আলাদা 2টি মামলা দায়ের করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় 144 ধারা প্রত্যাহারের চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে বিএনপির দাবি, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে পাহাড়ে সহিংসতা সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র করছে। খাগড়াছড়ির প্রতিনিধি এজেম প্রফুল্লের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যার জেরে পার্বত্য এলাকা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দুর্বৃত্তদের তাণ্ডবের সাক্ষী হিসেবে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসযজ্ঞ। 144 ধারার কারণে বন্ধ রয়েছে দোকানপাট, সড়কে যানবাহনও তুলনামূলক কম। যাত্রী না থাকায় ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার পরিবহন। এভাবে ভাঙচুর করা বা এভাবে লুটপাট করা আমি একদম নিন্দা করতেছি। লুটপাটের মতো বাইক দিয়ে দেখেন এদিকে বুধবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। জানান, ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করার জন্য আমাদের এখানে যে ইউনো আছে বা পৌরসভার প্রশাসক তাদেরকে বলা হয়েছে, আর পুরো বিষয়টা তদন্ত করার একটা কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন 144 জারি করেছে। আমরা আমাদের যে নিয়মিত ডিপ্লয়মেন্ট থাকে পুলিশ সদস্য এর বাইরে আমরা অতিরিক্ত কালকে রাত থেকে অতিরিক্ত আমাদের ফোর্স অফিসার মোতায়েন আছে। পরিস্থিতি উন্নতির দিকে আমরা স্বাভাবিক হলে আমরা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়া আশা করছি আমাদের দ্রুতই। অন্যদিকে পাহাড়ি বাঙালি সবাইকে যে কোনো ধরনের উস্কানিতে নিজেদের না জড়িয়ে নিরাপদে বাড়িতে থাকার আহ্বান জানিয়ে মাইকিং করেছে জেলা বিএনপি। প্রশাসন এখানে আর্মি, বিডিআর, পুলিশ সহ সকল প্রশাসনের আন্তরিকতায় এই পার্বত্য চট্টগ্রামে এখনো খাগড়াছড়িতে শান্তিতে আছে। 2021 সালে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়। পরে ওই ছাত্রী আদালতে গিয়ে পাহাড়ি একটি সংগঠনের চাপে মামলা করেছে বলে সাক্ষ্য দিলে খালাস পান শিক্ষক সোহেল রানা এবং চাকরিতে যোগদান করেন। এরপর থেকে সোহেল রানাকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল পাহাড়ি শিক্ষার্থীরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। বেজে উঠল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ঢাক। পূর্ণ লগ্ন মহালয়া আজ।
নানা আয়োজনে পিতৃগৃহে আসার আমন্ত্রণ জানানো হলো দেবী দুর্গাকে। এদিন থেকে শুরু দেবী পক্ষের। চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসেবে পরিচিত। আর এই চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা। পঞ্জিকাপথে এবার কৈলাস ছেড়ে দেবী পিতৃগৃহে আসবেন দোলায় চড়ে। 12 অক্টোবর বিজয়া দশমীতে ফিরবেন ঘটকে। এ উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি সহ বিভিন্ন পূজা মণ্ডপে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর সারা দেশে দুর্গাপূজা মণ্ডপের সম্ভাব্য সংখ্যা 32,666টি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে 157টি, উত্তর সিটিতে 88টি মণ্ডপ হবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবি যৌক্তিক, তবে সিদ্ধান্ত নেবে কমিটি। আন্দোলনকারীদের প্রতিনিধির সাথে আহ্বায়কের বৈঠক। গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, 10 কারখানায় ছুটি, আশুলিয়ায় আজও বিক্ষোভ। অস্থিরতায় প্রতিযোগী দেশের ইন্ধনের অভিযোগ বিশ্লেষকদের। শেখ হাসিনার সহচররা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, অভিযোগ বিএনপি নেতাদের। গণবিপ্লবের হত্যাকারীদের বিচার করতে হবে, মন্তব্য বদিউল আলম মজুমদারের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের ভারতে পালিয়ে যাওয়ার তথ্য নেই র্যাবের কাছে। সাগররুনি হত্যা মামলা তদন্তে র্যাব ব্যর্থ কিনা প্রশ্ন এড়িয়ে গেলেন সংস্থাটির মুখপাত্র। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায় 3টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh-news। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh-news। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।